হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা ধারক-ধারকত্ব অধ্যায়ের বিগত দুটো ভিডিও থেকে আলোচনা করছি। তো এবারে আমরা ধারক-ধারকত্ব চ্যাপ্টারে যার নামে চ্যাপ্টার অর্থাৎ ধারক ও ধারকত্ব তার সম্বন্ধে আলোচনা শুরু করব এই ভিডিওর মাধ্যমে। তো আমরা যেটা আলোচনা করব এই ভিডিওতে সেটা মূলত ধারক এবং তার মূলনীতি এবং সেই সংক্রান্ত আলোচনা আমরা করব। তোমাদের ছায়া প্রকাশনী বই 2021 এডিশনের বই থেকে 141 এবং 142 পেজে যে আলোচনাগুলো রয়েছে সেটাই আমরা করব। তো প্রথম প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে ধারক কিংবা ক্যাপাসিটর অর্থাৎ একে আমরা বলে থাকি অনেক সময় কন্ডেন্সার, ওটা কি জিনিস। তো এই সম্বন্ধে যদি আমাদেরকে জানতে হয় তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ধারক এর মূল কাজ হচ্ছে আধানকে সংরক্ষণ করা কিংবা কোন একটা পরিবাহী যাকে আমরা ধারক হিসেবে ব্যবহার করছি সেই পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি ঘটানো। এবার প্রশ্ন হচ্ছে এই যে বৃদ্ধি ঘটাবো আমরা, তো সেই বৃদ্ধি ঘটানোর জন্য আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে বৃদ্ধি ঘটাবো, সেই নীতিটা আমাদের এই ধারক চ্যাপ্টারে আলোচনা আমরা সেটা করে থাকি। তো এবার প্রশ্ন হচ্ছে যে ধারকের সংজ্ঞা হিসেবে আমরা কি লিখতে পারি। না, ধারকের সংজ্ঞা হিসেবে তোমাদের বইতেও দেখবে 141 পেজে যে ডেফিনিশনটা রয়েছে, তো মূল যে কনসেপ্টটা হচ্ছে একটা অন্তরিত এবং একটা তড়িৎগ্রস্ত পরিবাহী নিতে হবে। সাপোজ এটা একটা অন্তরিত এবং একটা তড়িৎগ্রস্ত পরিবাহী, তার পাশে আমরা যদি আরেকটা পরিবাহীকে রাখি তার মতো যেন দেখতে হয়, সে গোলীয় হলে গোলীয় নিতে হবে, বেলনাকার কিংবা চোঙাকৃতি কিংবা সিলিন্ড্রিক্যাল হলে সিলিন্ড্রিক্যাল শেপে নিতে হবে, একটা ধাতব পাত নিলে একটা সমান্তরাল ধাতব পাত তার মতো আরেকটা নিতে হবে। তো এই কনসেপশনটাই রেখে তো এর পাশে যদি আমি আরেকটা তার মতো একটা পাত নিয়ে এসে রাখি একটু ক্লোজ ডিস্টেন্সে, তো তখন কিন্তু এইটাকে যেটাকে পরে নিয়ে এসে রাখলাম সেটাকে যদি আমি ভূসংলগ্ন করে দিই, তখন কিন্তু দেখা গেছে যে প্রথম যে নীল রঙে যে প্রথম যে পাতটার কথা বললাম কিংবা প্রথম যে তড়িৎগ্রস্ত পরিবাহের কথা বললাম তার কিন্তু বিভব হ্রাস পায় এবং তার ধারকত্ব কিন্তু বৃদ্ধি পায়। এবারে কেন বা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তো সবচেয়ে প্রথম ডেফিনেশনটা দেখে নেওয়া যাবে, যেটা তোমাদের বইতে রয়েছে, সেটা একটু বুঝিয়ে দিই আবার। একটি অন্তরিত ও তড়িৎগ্রস্ত পরিবাহী কাছাকাছি একটি ভূসংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহী ধারকত্ব কৃত্রিম ভাবে বৃদ্ধি করা যে ব্যবস্থা, তার মানে ধারক হচ্ছে একটা ব্যবস্থা। কিরকম ব্যবস্থা না, ধরো জাস্ট সিম্পল ভাবে বলছি, এইটাকে হয়তো নাম দিলাম এ আর এ কে নাম দিলাম আমরা বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ পরিবাহীকে আমরা তড়িৎগ্রস্ত করলাম। তো এই পরিবাহীকে যখন আমরা তড়িৎগ্রস্ত করব, সাপোজ একে ধনাত্মক আধানে আহিত করা হলো কোন তড়িৎ উৎসের সাহায্যে, তো করার পর স্বাভাবিকভাবে এ উচ্চ বিভব লাভ করছে, কারণ ধনাত্মক বিভবে যে ধনাত্মক আধান দেওয়া হয়েছে তাহলে বিভবটা ধনাত্মক। এর পাশে একটা আমরা একই রকম দেখতে এটা যদি পাত হয়, এটাও একটা ধাতব পাত, তার পাশে এসে রাখলাম। তো রাখার জন্য কি হবে না, তড়িতাবেশের জন্য বি পাতে এদিকে কি আসবে না ঋণাত্মক আধান আবেশিত হচ্ছে, আর এদিকে কি হবে সেই আবেশের জন্য ধনাত্মক আধান। সাপোজ যদি আমরা এই ব্যবস্থার কথা একটু ভাবি, তো একটু সূক্ষ্মভাবে ভাবো, বি পাতের এই ঋণাত্মক আধান কি করছে না এ পাতে যে বিভব সে বিভবকে কিন্তু কমিয়ে দিচ্ছে অর্থাৎ হ্রাস করছে। এর ফলে কি হচ্ছে না এ পাতের ধারকত্ব ইফেক্টিভলি কিন্তু বেড়ে যাচ্ছে। সে কি করবে না যে উৎসের সঙ্গে কানেকশন রয়েছে এখান থেকে সে আধান গ্রহণ করেছে, আর আধান গ্রহণ করে একটা ভি বিভব কিংবা কিউ আধান গ্রহণ করেছিল, যেহেতু বিভব হ্রাস পেয়ে গেছে সে আবার সেখান থেকে আধান গ্রহণ করে আগের মতো অবস্থা কিংবা আগের মতো বিভব আবার লাভ করবে। তার মানে আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে না ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা দেখেছি কিউ সমান সি ভি। তো এখান থেকে বুঝতেই পারছো ভি যেহেতু হ্রাস পাচ্ছে ওই জন্য সি কিন্তু বাড়ছে। আবার লক্ষ্য করে দেখো এই ঋণাত্মক আধান যেরকম বিভবটা হ্রাস করাচ্ছে, ঠিক একইভাবে বি পাতের এই দিকে অর্থাৎ রাইট সাইডে অর্থাৎ ডান দিকে এই ধনাত্মক যে আধানগুলো রয়েছে মুক্ত আধানগুলো, তারা কি করছে না এই এ পাতে বিভব কিন্তু বাড়িয়ে দিচ্ছে।
এর ফলে তোমাদের মনে হতে পারে যে ধারকত্ব তো কমে যাওয়ার কথা, কিন্তু একটু ভেবে দেখো বি পাতের বাম পাশে যে আধানগুলো রয়েছে সেই আধানগুলো কিন্তু এ পাতে রিলেটিভলি কিংবা ইফেক্টিভলি ক্লোজার ডান পাশের তুলনায়, কারণ এর ডিসটেন্সটা একটু কম, এর একটু ডিসটেন্স বেশি। তো যার ডিসটেন্স কম তার প্রভাবটা বেশি থাকবে, তো তার জন্য কিন্তু এ পাতের বিভব কিন্তু আলটিমেটলি হ্রাস পায়। এবারে আরেকটা ভালো ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে কি যদি আমরা এই পাতটাকে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দিই অর্থাৎ ভূ সংলগ্ন করে দিই, তখন কি ঘটবে না, ভূ সংলগ্ন করলে তোমরা ভেবে দেখো একটু, ভূ সংলগ্ন করলে যেটা ঘটবে সেটা হচ্ছে কি না, এই যে মুক্ত আধানগুলো রয়েছে প্লাস 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 লেখা যেটা আমি লিখেছি এখানে, এই মুক্ত আধান কি হবে না, এই মুক্ত আধান তখন কিন্তু ভূমিতে চলে যাবে। তখন কিন্তু বিভব প্রথমে তো হ্রাস পেয়েছিল, আবার কিন্তু বিভব হ্রাস পাবে। তখন কি হবে না, এ পাত আবার কিন্তু তড়িৎ উৎস থেকে আধান সংগ্রহ করবে এবং আগের মতো যে তার বিভব রয়েছে কিংবা আগের মতো তার যা আধান ছিল সে আধানটা আবার উৎস থেকে সংগ্রহ করবে। তার মানে লক্ষ্য করার মতো যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আলটিমেটলি ধারকত্ব কিন্তু এই পাতের বাড়ছে। তো এই যে ব্যবস্থাপনা, এটাই আমরা বলে থাকি ধারক, আর এটাই হচ্ছে মূল নীতি যার মাধ্যমে সে আধানকে সংরক্ষণ করছে আর ধারকত্ব বাড়ছে। তো জরুরি নয় যে এরকম আমরা সমান্তরাল পাত ধারকই হবে, শুধু ধারক যে কোনো শেপের হতে পারে, অবশ্যই সিমেট্রিক্যাল শেপের, অর্থাৎ আমি যেটা নরমালি হয় যেটা সমান্তরাল পাত ধারক নিয়ে আমরা আলোচনা করছি। তো একই ভাবে আমরা এরকম এটাও হবে একটা রাউন্ড করবো আমরা, একই ভাবে আমরা বেলনাকার কিংবা চন্দ্রাকারও হবে। শুধুমাত্র যেরকম গোলকের ক্ষেত্রে আমরা দেখলাম কি না সমকেন্দ্রিক, এর ক্ষেত্রে সম অক্ষীয় হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই যে ধারক সম্বন্ধে আমরা জানলাম, তো এবার প্রশ্ন হচ্ছে যে কোন কি মানে কোন কোন বিষয়ের উপরে এটা নির্ভর করছে না, এই ক্ষেত্রে যদি বলি যেহেতু এটা নিয়ে আমরা মূলত আলোচনা করলাম, তো আমরা নেক্সট ভিডিওতে এই প্রমাণটা করব যে এপসাইলন ইনটু a বাই d ধারকত্বের মান সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে। দেখা গেছে এই পাত দুটির মধ্যে যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই পাত দুটির মধ্যে যত তোমরা দূরত্ব বৃদ্ধি করবে তত কিন্তু ধারকত্ব হ্রাস পাবে। আর কি না, এই পাতের যে ক্ষেত্রফল যেহেতু আমরা সেম শেপে নিয়ে থাকি, তো ক্ষেত্রফল যত বেশি হবে তত কিন্তু ধারকত্ব বাড়ে। তার একটা সিম্পল রিজন রয়েছে, কারণ হচ্ছে ক্ষেত্রফল বেশি, তো সেই ক্ষেত্রে আমরা আধানের যে পরিমাণ সেটা যেভাবে রেজ করবে তো সেইভাবে আমাদের সি কিন্তু হবে। তার একটা বড় কারণ রয়েছে, যেহেতু ক্ষেত্রফল বাড়ছে তার মানে কি হচ্ছে বিভবের মান অ্যাকচুয়ালি কি হচ্ছে না কমে যাচ্ছে, তো বিভব কমা মানে কিন্তু ধারকত্ব বাড়া। আর এর ক্ষেত্রে কি হচ্ছে না দূরত্ব যত বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু দেখা গেছে যে দূরত্ব বৃদ্ধি পাওয়ার জন্য তখন কিন্তু বিভবের মান বেড়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু ধারকত্ব কমে যাচ্ছে। এছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে এই এপসাইলনের কথায় যদি আসি, কিংবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি এপসাইলনের জায়গায় কে এপসাইলন 0 বাই d। তো কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তোমরা জানো। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক কি ছিল না আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছিলাম, সেটা ছিল এপসাইলন বাই এপসাইলন 0, অর্থাৎ মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমে কিংবা বায়ু মাধ্যম, যেহেতু আমরা এক্সপেরিমেন্টের কথা যদি বলি বায়ু মাধ্যমে তড়িৎভেদ্যতা, তো এর অনুপাতকে আমরা বলছি এই কে। তার মানে বায়ু মাধ্যম অন্তর্বর্তী জায়গাতে বায়ু আছে, বায়ুর জায়গায় যদি আমরা কাঁচ, কাগজ, যে এই জাতীয় যারা অন্তরক বা যাদের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি, এরকম কোন পদার্থকে যদি আমরা এখানে প্রবেশ করাই তখন কিন্তু যেমন গন্ধক সেগুলো হবে, তখন কিন্তু সি এর মান যথেষ্ট বেড়ে যায়, কারণ হচ্ছে তাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1 থেকে যথেষ্ট বেশি, আর বায়ুর ক্ষেত্রে মান 1, সেই জন্য সেরকম বাড়ার কোনো উপায় নেই। কিন্তু যদি অন্য কিছু যদি কাঁচ, কাগজ এদেরকে ইনক্লুড করি তখন কিন্তু মান বাড়বে। এবার চলে আসা যাক ধারকের ব্যবহার। তো ধারকের ব্যবহার প্রচুর রয়েছে ইলেকট্রনিক যন্ত্রপাতিতে, রেডিওতে, টেলিভিশনে, টেলিফোন, টেলিগ্রাফ এই সবগুলোতেই রয়েছে। আমরা ক্যাপাসিটর কিংবা ধারকের বিভিন্ন রকমের হয়, চ্যাপ্টারের শেষে আলোচনা করব যে পেপার ক্যাপাসিটর হয়, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর হয়, ঘরে যে ফ্যান দেখছি তার ভেতরেও দেখবে কন্ডেন্সার যে ইউজ করা হচ্ছে সেটাও এক ধরনের ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের ব্যবহার কিন্তু প্রচুর রয়েছে, ইলেকট্রনিক সার্কিটে প্রায় দেখতে পাওয়া যায়।
হয়তো বিভিন্ন প্রকৃতির, কোথায় হয়তো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, কোথায় হয়তো পেপার ক্যাপাসিটর, এই যে বিভিন্ন প্রকারের যে ক্যাপাসিটর হয় ব্যবহার কিন্তু প্রচুর রয়েছে ইলেকট্রনিক্সে। তো আমরা এবারে চলে আসবো আমাদের যেহেতু ছায়া প্রকাশনী বইতে খুব সুন্দর করে আলোচনা করেছে ধারক ধারকত্ব নিয়ে, এই যে কনসেপচুয়াল আলোচনাটা অন্যান্য বই তুলনায় একটু বেশি ভালো আলোচনা রয়েছে এই 141 পেজে। হয়তো পরীক্ষাতে বিশাল কিছু প্রশ্ন এই পেজ থেকে অন্তত নেই, কিন্তু তোমাদের কনসেপশন কিংবা নিজের বোঝার জন্য অনেক কিছু তথ্য রয়েছে এখানে। এবারে আলোচনাতে দেখবে কয়েকটা পয়েন্ট করা রয়েছে, 5টা পয়েন্ট। সবচেয়ে প্রথমে রয়েছে যে ধারকের আধান। দেখো, ধারকের আধান বলতে আমরা কিন্তু মোট আধানকে বুঝি না। কারণ কি, মোট আধান যদি বলা হয় এখানে প্লাস কিউ এখানে তো মাইনাস কিউ, তাহলে মোট আধান যদি আমি বলি কিউ নেট, সেটা তো কিন্তু 0 হয়ে যাবে, প্লাস কিউ মাইনাস কিউ সমান 0। ধারকের আধান মানে আমরা বুঝি শুধুমাত্র এই যে কোনো একটা পাতের আধানকে বুঝি, মোট আধানকে কিন্তু বুঝি না, এটা যেন ক্লিয়ার থাকে মাথায়। দ্বিতীয় হচ্ছে আদর্শ ধারক। তো একটা ধারককে আমরা আদর্শ কখন বলবো না, একটা ধারককে আমরা তখনই আদর্শ বলবো যখন সেই ধারক, এটা মাথায় রাখবে, সেই ধারককে আমরা একটা বিভব, যেমন এখানে ধরো একটা আমরা ভি ভোল্টেজ দিয়ে কিংবা একটা তড়িৎ উৎস থেকে তাকে আমরা তড়িতায়িত করেছি, যাকে আমরা বলি চার্জিং করা, অর্থাৎ ইলেকট্রিক্যালি চার্জ করেছি। তাহলে কি হলো না, তার থেকে একটা নির্দিষ্ট মান অবধি অবশ্যই চার্জিং হয়ে যাবে, যত খুশি তো করা যাবে না, একটা নির্দিষ্ট বিভব অবধি তাকে চার্জ করা হলো। তারপরে উৎস থেকে কিংবা ব্যাটারি থেকে তাকে খুলে দেওয়া হলো। তো খুলে দেওয়া হলে যদি সে আদর্শ ধারক হয়, বাস্তবে অবশ্য আদর্শ ধারক বলে কেউ নেই, তখন কিন্তু তার জন্য তড়িৎক্ষরণ না হয়, সেই জন্য সেই আধানটা ধরে রাখে। কিন্তু বাস্তবে এটা হয় না, বায়ুতে কিন্তু তড়িৎক্ষরণ সামান্য হলেও হয়। সেই জন্য একটা আদর্শ ধারকের কনসেপশন বললে ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা বলবে কোনো তড়িৎক্ষরণ হচ্ছে না। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে তড়িৎক্ষরণ না হওয়া মানে ডিসচার্জ হবে না, কিন্তু বাস্তবে হয়। পয়েন্ট নাম্বার 3, ধারক বিভবের ঊর্ধ্বসীমা। কারো মনে হলো যে আমি যত খুশি ভোল্টেজ দিয়ে কি কোন ধারককে আহিত করতে পারি, এই কনসেপশনটা ভুল। একটা নির্দিষ্ট সীমানা অবধি করতে হবে। কারণ হচ্ছে যে সীমানা পেরিয়ে গেলে আশেপাশের যে মাধ্যম, ধরো যেরকম বায়ু মাধ্যম, তো সেই বায়ু মাধ্যমে যে একটা ইনসুলেটিং পাওয়ার কিংবা যে মাধ্যমের যে অন্তরক ক্ষমতা, সেই ক্ষমতাটা যদি পেরিয়ে যায়, তাহলে সেই ক্ষমতাটা নষ্ট হয়ে গেলে তখন কিন্তু তড়িৎক্ষরণ কিংবা ইলেকট্রিক্যাল ডিসচার্জ শুরু হয়ে যাবে। তো তার মানে যা খুশি বিভবে আহিত করা যাবে না, একটা ঊর্ধ্ব সীমানা থাকছে প্রত্যেকটা ক্যাপাসিটরের জন্য। পয়েন্ট নাম্বার 4, আহিত পরিবাহী মাত্রই ধারক। যে কোনো শেপেরই হোক না কেন, আহিত পরিবাহী মানেই ধারক হবে। তোমাদের মনে হবে স্যার তাহলে একটা পরিবাহী নিয়েছি আর একটা পরিবাহী না নিয়ে কি হবে? ধরো এই রুমের মধ্যে কিংবা তোমাদের বাড়িতে কিংবা একটা ল্যাবে এক্সপেরিমেন্ট করছো, একটা পরিবাহী সাপোজ এটাই। তো এই ক্ষেত্রে এই রুম, তো এখানে রাখা আছে কোনো দেওয়ালে কোনো মেঝেতে, তো এই দেওয়ালটাই হবে তখন দ্বিতীয় পাতের মতো তার আচরণ করবে, কিংবা যেরকম আমরা বলি যে একটা ভূ সংলগ্ন পরিবাহী মতো আচরণ করবে, মাটি তাহলে আমাদের মেঝেও করবে। তার মানে যে কোনো পরিবাহী সেই কিন্তু ধারকের মতো আচরণ করবে, শুধুমাত্র হতে হবে কি তাকে তড়িতায়িত হতে হবে। পয়েন্ট নাম্বার 5, ধারকের চিহ্ন। তো ধারকের চিহ্ন, ধারক যেরকমই দেখতে হোক না কেন, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল কিংবা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তার সিম্বল কিন্তু সেই প্যারালাল দুটো পাতের চিহ্ন দিয়ে বোঝানো হয়। আর যদি পরিবর্তনশীল ধারক হয়, যেরকম পরিবর্তনশীল রোধক হয় রিওস্ট্যাটের ক্ষেত্রে, তখন শুধু একটা এখানে এরো মাপ দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ক্যাপাসিটর এর সিম্বল কিংবা ধারকের চিহ্ন। বর্তমানে এই চিহ্ন ব্যবহার করবেন, রোধের ক্ষেত্রে আমরা এরকম চিহ্ন ব্যবহার করে থাকি। এইবার একটা খুব ইন্টারেস্টিং কনসেপশনে আসবো, যেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি, সেটা হচ্ছে ধারকের চার্জিং এবং ডিসচার্জিং। তো ধারকের চার্জিং এবং ডিসচার্জিং কথা যদি বলা হয়, তাহলে ধারকের চার্জিং মানে হচ্ছে আমরা যেটা এখানে আমি দেখিয়েছিলাম তোমাদের, সেই আলোচনাটা বললেই হয়ে যাবে যে আমরা একটা সোর্স কিংবা তড়িৎ উৎস সাহায্যে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ আধান দিচ্ছি, তার ফলে সে একটা বিভব লাভ করছে। সেটা অবশ্যই ধনাত্মক আধান দিয়েছি তাই সেটা ধনাত্মক বিভব লাভ করছে। তো এর ফলে কি হবে না, যত যদি আমি তাকে ড্র করেও বলি, এইদিকে কারেন্ট আর এইদিকেও কারেন্ট আর এইদিকে যদি সময় বলি, তাহলে কি হবে না, আমরা যত আধান দিতে থাকবো তত চার্জিং হতে হতে একটা হাইয়েস্ট লেভেল অবধি পৌঁছে গেল, একটা ঊর্ধ্বসীমা অবধি থাকবে। তো আমি বলেছিলাম সেই ঊর্ধ্বসীমা কিংবা সেই বিভবের একটা ঊর্ধ্বসীমা থাকবে, সেই অবধি সে তড়িতায়িত হবে। সেটাই হচ্ছে তার ম্যাক্সিমাম ভোল্টেজ। তো সেই অবস্থায় তার মধ্যে
যে চার্জিং হওয়ার জন্য একটা সর্বোচ্চ পরিমাণের প্রবাহ মাত্রা কিন্তু তার মধ্যে চলে আসবে, সেটা ধরো সাপোজ এইটা, সেটা সর্বোচ্চ পরিমাণে চলে এলো। এবার সর্বোচ্চ পরিমাণে প্রবাহ মাত্রা আসার পর তোমরা বইতে দেখতে পারো 142 পেজে রয়েছে। এবার এটার জন্য কি ব্যবস্থাপনা করা থাকে না, ব্যবস্থাপনা হচ্ছে এইভাবে, আমি ডায়াগ্রামটা একটু চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা একটা তড়িৎ কোষের সাহায্যে এইভাবে যুক্ত করলাম। এই যে ব্যাটারিটা রয়েছে এখানে কি করা হয়, একটা চাবি লাগানো হয়, কারণ মনের মতো যখন খুশি অন আর অফ করতে পারবো, তাহলে ডিসচার্জিংটা বুঝবো কি করে, তখন তো সার্কিটটা খুলতে হবে। তো এইরকম পরিস্থিতি রয়েছে, তাহলে বুঝতেই পারছো ইলেকট্রন এই বরাবর যাবে আর এই বরাবর কিন্তু ফিরে আসবে, ঠিক আছে। এবার ভেবে দেখো এই যে ইলেকট্রন গুলো এই বরাবর যে ছুটছে সেই কি করছে না, ইলেকট্রন গুলো ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে এই পাতে জমা হচ্ছে। তো যত বেশি জমা হবে বুঝতেই পারছো এইদিকে যে এই পাত রয়েছে এখানে যত বেশি ধনাত্মক আধান জমা হবে আর এখানে যত বেশি ঋণাত্মক আধান জমা হবে, কারণ আলটিমেট কি হচ্ছে না ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। তো এই আধান যে জমছে সময়ের সাপেক্ষে ধীরে 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 চার্জিং হয়ে হয়ে, তার মানে একটা শুরুতে এই চার্জিং এর জন্য একটা হাইয়েস্ট মানের একটা উচ্চ মানের প্রবাহ মাত্রা কিন্তু থাকছে। ওই জন্য দেখবে তোমরা বইতেও লক্ষ্য করে দেখতে পারো এইরকম একটা লেখচিত্র রয়েছে, অর্থাৎ শুরুতে একটা হাইয়েস্ট মানের কারেন্ট তারপরে ধীরে ধীরে কমে যাচ্ছে। তোমরা বইতে 142 পেজে চিত্র নাম্বার 4.8 এটা কিন্তু লক্ষ্য করে দেখতে পারো। তার মানে কি হচ্ছে না, এই যে ব্যাটারি যদি 4 ভোল্ট কিংবা 10 ভোল্ট যাই থাকবে, তার মানে এর যতটা হাইয়েস্ট যে মান তড়িৎচলক বলের যে মান, এই মানটা যখন এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য সমমানের সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ এইদিকে 4 ভোল্ট ধরে এটাও যখন 4 ভোল্ট হয়ে যাবে একটা সময় পরে, তখন কিন্তু এই দুটো পাত একটা তড়িৎ কোষের মতোই কিন্তু আচরণ করছে। কেন না, দেখতেই পাচ্ছ ইলেকট্রন গুলো এখানে পাচ্ছে, এখান থেকে আবার ইলেকট্রন গুলো এখানে ফিরে আসছে। তবে এটা একটা ব্যাটারির মতো আচরণ করছে, একটা সাইড পজিটিভ একটা সাইড নেগেটিভ। তার মানে যখন এও 4 ভোল্ট দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য 4 ভোল্ট হয়ে যাবে এর মতো, তখন কিন্তু আর কোন রকমের তড়িৎ প্রবাহ কিন্তু আর নতুন করে হচ্ছে না, অর্থাৎ নতুন করে বিভব পার্থক্য কিংবা বিভব বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। তোমরা বইতেও দেখতে পারো এই কথাটা পরিষ্কার লেখা রয়েছে চিত্রের জাস্ট নিচে, এটা ভালো করে মাথায় রাখবে যে ধারকটি সম্পূর্ণভাবে আহিত কিংবা চার্জ হয়ে গেলে ব্যাটারি তড়িৎচালক বলের সমান হয়, তখন চার্জিং প্রবাহ বন্ধ হয়ে যায়। তাই দেখবে প্রথমে একটা হাইয়েস্ট ভ্যালু ছিল, সাপ্লাই দিচ্ছিল, ধীরে 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 বিভব পার্থক্য কমে যাচ্ছে এর সাপেক্ষে, কমতে 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 তখন দেখো কারেন্টের মানও কমছে কমছে কমছে, তো একটা সময়তে কিন্তু দেখা যাবে সেটা কমে যাবে। তো আমরা এখানে ইনফিনিটি তো আর গ্রাফে আনতে পারছি না, ওই জন্য আমরা এটা কখনই এর সঙ্গে কিন্তু যোগ করব না, ওই জন্য আমরা একটা ডিসটেন্সে রাখছি। তোমরা বইতেও দেখবে একটা গ্যাপ রাখা আছে, এরকম একটা গ্যাপ রাখা আছে, ঠিক আছে। তাহলে কি না, আর চার্জিং হবে না যখন এই দুটোর মধ্যে যে বিভব পার্থক্য এই বিভব পার্থক্যের সঙ্গে যখন সমান হয়ে যাবে। এবারে প্রশ্ন যে এটা যদি চার্জিং হয়, তো এটা চার্জিং এর জন্য হচ্ছে, এইটা হচ্ছে চার্জিং, যেটাকে আমরা বলে থাকি কি না তড়িৎ আহিত করা। আরেকটা হচ্ছে কি তড়িৎ ক্ষরণ, অর্থাৎ যেটাকে আমরা সহজ ভাষায় বলি ডিসচার্জিং। যেটা মোবাইল ফোনকে আমরা চার্জ দিচ্ছি, এটা চার্জিং। যখন ইউটিলাইজ করছি বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিংবা কোনো কিছু যেগুলো ইউটিলাইজ করছি ফোনের বিভিন্ন ফাংশন, তখন কিন্তু পাওয়ার কনজাম্পশন হচ্ছে, তখন আমরা কি বলি যে ফোন ব্যাটারি ড্রেন আউট হচ্ছে কিংবা ডিসচার্জ হচ্ছে। তো একই ভাবে একটা ধারককে আমরা চার্জ করে নিয়েছি বাইরে সাপ্লাই দিয়ে, সে একটা নির্দিষ্ট ভোল্টেজ ডিফারেন্স যেটা তড়িৎচালক বলছিল ইএমএফ যে ছিল ব্যাটারি, সেটা কিন্তু সে লাভ করেছে। এবার এটা লাভ করার পর যখন এই কানেকশনটা আমি খুলে দিলাম, অর্থাৎ সাপোজ ধরো এইটা নেই, এই রেড কালারের যে আমি কানেকশনটা করেছিলাম নেই, তো এই অবস্থায় এর তো ম্যাক্সিমাম হয়ে গেছে, যেটা সাপ্লাই ভোল্টেজ যা ছিল ইএমএফ সেই ইএমএফটা সে লাভ করেছে। এইবার একটা তার দিয়ে দুটোকে আমি যুক্ত করে দিলাম, তাহলে কি হবে না ডিসচার্জিং এর সময় কি হচ্ছে, আধান কিংবা তার বিভব ম্যাক্সিমাম রয়েছে, তার মানে সেই মুহূর্তে তার যে কারেন্ট সেটা কিন্তু ম্যাক্সিমাম। অবভিয়াসলি সেটা বিপরীত দিকে করতে হবে আমাকে, কারণ হচ্ছে আমি ব্যাটারির সময় যে পরিমাণ কিংবা যে দিকে যাচ্ছিল তার বিপরীত দিকে কারেন্টটা ফ্লো করবে। তার কারণ কি, আমি তো তারটা খুলে দিচ্ছি,
তার মানে কি আমাদের এই তারটা খুলে দিচ্ছে যেটা ব্যাটারির সঙ্গে যুক্ত ছিল, শুধুমাত্র দুটো পাতের মধ্যে একটা তার যোগ করেছি। তাই তোমরা বইতেও দেখবে এরকম একটা লেখচিত্র 4.8 এ রয়েছে। তো এই ক্ষেত্রে কি হবে, ব্যাটারি খুলে নেওয়ার জন্য বি পাত থেকে ইলেকট্রন এ পাতের দিকে, অর্থাৎ কি এটা বি এটা এ, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে দেখো, বি পাত থেকে ইলেকট্রন এ পাতের দিকে কিন্তু ছুটছে। ছুটার জন্য সে কি করবে না, এখানে পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ, সে কি করছে প্রশমিত করার চেষ্টা করছে। প্রশমিত করা মানে বুঝতেই পারছো ধীরে ধীরে প্রবাহ মাত্রার মান কিন্তু কমবে। তাই তোমরা লেখচিত্রতে দেখবে এইরকম আছে। তার মানে কি ডিসচার্জিং এর সময় কিংবা তড়িৎকরণের সময় শুরুতে একটা ম্যাক্সিমাম কারেন্ট থাকছে, তবে যত সময় বাড়ছে অবশ্যই বিপরীত দিকে, তখন কি হচ্ছে প্রবাহ মাত্রা ধীরে ধীরে কমে একদম অসীম সময় যখন হবে তখন শূন্য হয়ে যাবে, কিন্তু আমরা লিটারালি বলবো কমে কমে যাচ্ছে। তাই দেখবে বইতে এই কথাটা লেখা আছে, অনেকেরই বুঝতে প্রবলেম হয় যে বর্তনীর মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহ হয়, একে ডিসচার্জিং প্রবাহ বলা হয়, এটা বিপরীত দিকে হয়। কিছুক্ষণের মধ্যে বি পাতের সব ইলেকট্রন এ পাতের ধনাত্মক আধানগুলোকে প্রশমিত করবে। তাহলে আমি যেটা বললাম, এই আধানগুলো কিংবা এই ইলেকট্রনগুলো যখন এই ধনাত্মক আধানগুলোকে প্রশমিত করবে তখন কিন্তু প্রবাহ মাত্রা প্রায় হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কিন্তু ডিসচার্জিং বলবো, যেহেতু ব্যাটারি খুলে দেওয়া হয়েছে। আর ব্যাটারি যেটাকে মোবাইলের উদাহরণ দিয়েছিলাম, মোবাইলে আমরা চার্জার প্লাগ ইন করে আউটার সাপ্লাই থেকে চার্জ দিই, তারপরে ইউজ করার সময় সে পাওয়ার ব্যাংক হোক কিংবা ডাইরেক্ট ইলেকট্রিক্যাল বোর্ড থেকে সাপ্লাই নিয়ে, আর যখন ইউটিলাইজ করছি তখন কিন্তু আমরা চার্জারটা কিংবা পাওয়ার ব্যাংক থেকে খুলে নিচ্ছি, তারপরে ইউজ করছি। তারপর যে পরিমাণ তার ভোল্টেজটা লাভ হয়ে গেছিল এবার ধীরে ধীরে সেটা কিন্তু ড্রেন আউট হচ্ছে। তো এইখানেও সেরকমই দেখো প্রবাহটা ধীরে 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 কমে যাচ্ছে। তো এই লেখচিত্রটা ভালো করে করতে হবে। তার মানে যখন ডিসচার্জ শূন্য হয়ে যাবে তখন কিন্তু এই কারেন্টের মানও শূন্য হয়ে যাবে। তার মানে মনে রাখবে বাস্তবে যেহেতু কোন ধারকই আদর্শ নয়, তাই বলা হয় সম্পূর্ণভাবে চার্জিং হয়ে যাওয়ার পর যদি এরকম তার দিয়ে আমরা যুক্ত নাও করি তারপরেও কিন্তু ডিসচার্জ সামান্য হলেও হয়। তো এটাই কিন্তু বাস্তব ধারক। আদর্শ ধারকের ক্ষেত্রে সেটা ধরা হয়, তড়িৎকরণ হয় না, যেটা আমি ভিডিওর শুরুতেও তোমাদেরকে বললাম। এবারে দুটো ছোট্ট জিনিস আলোচনা করে আমি ভিডিওটা শেষ করছি, কারণ নেক্সট ভিডিওতে আমার নেক্সট দুটো ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা আমরা করব। তো এইবার ব্যাপার হচ্ছে একটা ধারক, তো সেই ধারককে যখন আমরা জিজ্ঞেস করলাম যে হ্যাঁ ধারকের বিভব আর ধারকের ধারকত্ব, এই ব্যাপারটা কি বোঝাচ্ছে না, দেখো ধারকের বিভব মানে আমরা এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্যকে বোঝাই। এইবারে কি হয়ে যায় না, এইটা তো গ্রাউন্ড করে দেওয়া হয়, তার মানে গ্রাউন্ড মানে এফেক্টিভলি 0 ভোল্ট হয়ে গেল। আর এখানে সাপোজ যা আছে ভি, তার মানে এই পাতের ভোল্টেজটা বললেই সেটাই বিভব পার্থক্য হয় কিংবা সেটাই ধারকের বিভব হয়। আর যদি সেরকম নাও বলতে চাও, দুটো পাতের মধ্যে যে বিভব পার্থক্য হবে সেটাও দেখো সেই ভি পাতের অসুবিধা কিছুই নেই, সেটাই হচ্ছে ধারকের বিভব। এরপরে বলা রয়েছে যে ধারকের ধারকত্ব, তাহলে দেখো কিউ যদি 1 হয় আর ভি যদি 1 হয় তখন দেখো সিও 1 হচ্ছে। অর্থাৎ আমি বোঝাতে এটা চাইছি যে যদি কোনো ধারককে বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে চাইছি, তার জন্য যে পরিমাণ আধান আমি দিলাম সেটাই হচ্ছে সেই ধারকের ধারকত্ব। তো দেখবে এখানে লেখাও রয়েছে যে কোন ধারকের, ধারক মানে যে কোনো অন্তরিত পরিবাহী, তাহলে কোন অন্তরিত পরিবাহীকে কিউ আধান দিলে তার বিভব ভি একক বৃদ্ধি পেলে তার ধারকত্ব হচ্ছে সি সমান কিউ বাই ভি। এটা আমি এখানে লিখেওছি, দেখো তোমাদের বইতেও রয়েছে। এটা আমরা ভিডিওর এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যতটা আমার মনে পড়ে। তো সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে এখান থেকে দেখো ডেফিনেশন যেরকম বইতে দিয়েছি আমি সেটা একটু আগেই যে বললাম যে যে পরিমাণ আধান একটা অন্তরিত ধারক অর্থাৎ অন্তরিত পরিবাহীকে দিলে একক পরিমাণের বিভব বৃদ্ধি পাওয়া হচ্ছে। কি করে না, দেখো এইখানে C ইকুয়ালস টু Q তখনই হবে যখন V ইকুয়ালস টু 1 হবে। অর্থাৎ কি বলতে চাইছি যে একক পরিমাণের বিভব বৃদ্ধি করতে যে পরিমাণে আধানের প্রয়োজন সেটাই হচ্ছে C। তো এখান থেকে খুব সহজে আমরা CGS এর হোক কিংবা SI তে হোক ডেফিনিশন দিতে পারি, যেটা আমি ফার্স্ট ভিডিওতে এমনিও তোমাদের বলেছিলাম যে 1 ভোল্ট বিভব বৃদ্ধি করার জন্য কোন ধারকের কিংবা কোন অন্তরিত পরিবাহী যদি 1 কুলম্ব তড়িৎ আধান দিতে হয়, কারণ আধানের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে SI পদ্ধতির একক হচ্ছে কুলম্ব।
তাহলে যদি সেখানে আমাদেরকে 1 কুলম্ব আধান দিতে হয় তখন সেই ধারকের ধারকত্ব হবে 1 ফ্যারাড। whereas SI তে বললাম CGS এ যদি বলতে হয় তাহলে 1 ইউসি আধান দেব আর বিভব বৃদ্ধি করতে যদি পারি 1 ইউসি বিভব, তাহলে কিন্তু আমরা বলবো 1 স্ট্যাট ফ্যারাড। এটা আগেও আলোচনা করেছি, তবে আমি ডিটেইলসে যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য, যেহেতু এই প্রসঙ্গে এসেছে তো বইতে যেহেতু রয়েছে পরপর এইভাবেই, তো ওই জন্য বললাম। তোমরা বইতে দেখবে 142 পেজের নিচের দিকে রয়েছে, কিন্তু এটা নতুন পড়া নয়। 1 ভোল্ট বিভব পার্থক্য কিংবা বিভব বৃদ্ধি করার জন্য যদি 1 কুলম্ব আধান দিই তাহলে সেইটার সংজ্ঞা হয়ে যাবে 1 ফ্যারাড। আর সিজিএস যেটা বললাম 1 ইউসি বিভব বৃদ্ধি করব ধারকের বিভব, তার জন্য যদি আধান দিতে হয় 1 ইউসি কিংবা 1 স্ট্যাট কুলম্ব, সেটাই হবে 1 স্ট্যাট ফ্যারাড। এটা বলার পিছনে হচ্ছে যে যখন একটা ধারককে আমরা কিনে আনি, ধরো একটা রেডিমেড একটা ধারক আমরা নিয়ে এলাম, তার গায়ে কিছু একটা এরকম কিছু একটা লেখা থাকে, ধরো এরকম কিছু একটা, তো ভ্যালু যা হতে পারে, মাইক্রোফ্যারাড হতে পারে, ন্যানোফ্যারাড হতে পারে, পিকোফ্যারাড হতে পারে, ভ্যালু জানি, জাস্ট একটা ফর एग्जांपल বলছি আর কি। এর মানে আমাদের বুঝে নিতে হবে যে এটা যে লেখা রয়েছে 0.05 মাইক্রোফ্যারাড, তার মানে সেই ধারকের ধারকত্বের মান এটা। আর 220 ভোল্ট লেখা মানে হচ্ছে কি 200 ভোল্ট কি 230 ভোল্ট লেখা মানে এটা হচ্ছে একে সর্বোচ্চ 220 ভোল্ট সাপ্লাই সঙ্গে যুক্ত করা যাবে, তার থেকে বেশি সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করা মানে সেই ধারকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তোমরা বইতেও দেখবে এই জিনিসটা কিন্তু রয়েছে যে সর্বোচ্চ যে বিভব পার্থক্য প্রয়োগ করা যাবে তার বেশি হলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখতেই পেয়েছো তোমরা যতগুলো আলোচনা করেছি বিগত ভিডিও এবং এই ভিডিওতে, সি কিন্তু স্কেলার রাশি হওয়ার সাথে সাথে সি কিন্তু অলওয়েজ পজিটিভ। পজিটিভ এই কারণে বলছি যে ঋণাত্মক আধান দিই কি ধনাত্মক আধান দিই, সি এর মান কিন্তু সব সময় কিন্তু হবে ধনাত্মক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লাস্ট একটা টপিক রয়েছে আমাদের এই 142 পেজে, সেটা বলি আমি আলোচনাটা শেষ করছি। সেটা হচ্ছে যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, তো সেখানে আমি শুধু কে বলে এরকম বলে দিয়েছিলাম। এখানে ডেফিনেশনটা একটু চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি এই যে কে বলে টার্মটা লিখছি, তোমরা বইতেও দেখবে এটা কে বলে এরকম একটা ছোট্ট টার্ম লেখা হচ্ছে। অ্যাকচুয়ালি এই কে টা কিন্তু এটা যে লিখছি এটা কে নয়, অ্যাকচুয়ালি এটা গ্রিক ভাষার যে অক্ষরটা হচ্ছে সেটা হচ্ছে কাপ্পা। তো আমরা এমনি জাস্ট চলতি ভাষায় কে বলে দিই, কে এর মতো দেখতে, যেহেতু ছোট কে এর মতো। তো এটা আমরা পড়েছিলাম যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আর এটা একটা বিশুদ্ধ সংখ্যা কিংবা পিওর নাম্বার, কোনো একক থাকে না, কারণ সমজাতীয় রাশির অনুপাত। এটা এই ডেফিনেশনটাকে একটু উন্নত করা যেতে পারে ধারকের সাহায্যে। অর্থাৎ আমি একটু আগে বলেছিলাম যে এদের মধ্যে যে মাধ্যমটা আছে, সাপোজ বায়ু আছে, এই বায়ুকে আমরা রিপ্লেস করে দিলাম কাঁচ দিয়ে। সাপোজ আমি কথা প্রসঙ্গ বলছি, যে কাঁচের জায়গায় যে কোনো অন্তর পদার্থ দেওয়া যেতে পারে, সেই গন্ধকও দেওয়া যেতে পারে, কাগজও দেওয়া যেতে পারে। তাহলে বায়ুর বদলে যখন কাঁচ কিংবা কোনো অন্তর পদার্থকে প্রবেশ করাচ্ছি, যাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক, কারণ বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক তো হচ্ছে 1, ধরো কাউকে নিয়ে এলাম, তার কাঁচ, তার হয়তো পরাবৈদ্যুতিক ধ্রুবক 8। তো দেখা গেল পরাবৈদ্যুতিক পদার্থ পরাবিদ্যুৎ পদার্থকে প্রবেশ করানোর ফলে তার ধারকত্ব বেড়ে গেল। কত গুণ বাড়লো না, দেখা গেল 8 গুণ বাড়লো। তো যত গুণ বাড়লো সেই সংখ্যাটাই হচ্ছে এই মাধ্যম যাকে প্রবেশ করানো হলো তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এইটা আমরা এইভাবে সংজ্ঞাটা দিই, k = c/c0, যেখানে c হচ্ছে নতুন মাধ্যমে অর্থাৎ কাঁচ কাগজ তাকে প্রবেশ করানোর পর এই ধারকের ধারকত্ব, আর c0 হচ্ছে আগে যখন সে বায়ু মাধ্যমে ছিল কি শূন্য মাধ্যমে ছিল, আমরা বায়ু বলবো যেটা হয়ে থাকে, বায়ু মাধ্যমে থাকার জন্য যেটা হচ্ছে। তো এখান থেকে পরিষ্কার যে c হচ্ছে k × c0। যেহেতু k এর মান সর্বদা 1 এর থেকে বেশি, কারণ বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1 হয়, অন্য সব মাধ্যমে 1 এর বেশি, সেই জন্য c এর মান সর্বদা c0 থেকে বেশি হয়। অর্থাৎ c এর মান c0 থেকে বেশি, অর্থাৎ ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলতে কি চাইছি আমি, যে কোন ধারকের যে মধ্যবর্তী যে মাধ্যম সেটা বায়ু পরিবর্তে অন্য কোন পদার্থকে প্রবেশ করানোর জন্য অবশ্যই সেটা পরাবৈদ্যুতিক পদার্থ, কোন অন্তরক পদার্থ, যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি, তো ধারকের ধারকত্ব তার ফলে যত গুণ বৃদ্ধি পেল সেই সংখ্যাটা তাকেই বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো দুভাবে সংখ্যা, এভাবে তো সংখ্যা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা পড়েছি কুলম্ব সূত্র পড়ার সময়, আবার একটা নতুন ভাবে পড়লাম, এটা অঙ্ক করতে খুব হেল্প হবে। হয়তো বললো বায়ু মাধ্যমে কার ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড, যে মাধ্যমে প্রবেশ করানো হলো তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হয়তো 10। তাহলে
সেই মাধ্যমে ধারকত্ব কত, জাস্ট মাল্টিপ্লাই করলেই হয়ে গেল। তাহলে এখানে বাড়ছে কত গুণ সেই সংখ্যাটাই গুরুত্বপূর্ণ। এই পরাবৈদ্যুতিক ধ্রুবককে এটা খুব এটা অন্য নাম রয়েছে এসআইসি, একে ইংলিশে আমরা বলি স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটি। স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটি বাংলায় আমরা বলি আপেক্ষিক আবেশী ধারকত্ব। আপেক্ষিক কথাটা এই কারণেই আসছে, ধরো বায়ু মাধ্যম কিংবা শূন্য মাধ্যমে যা থাকছে তার সাপেক্ষে কত গুণ বাড়ছে, সেই জন্য আপেক্ষিক কথাটা আসছে। এবার আবেশী এই কারণে বলছে দেখো ওর প্রভাবেই ধারকত্বটা বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমরা এটা বলে থাকি। এটা দেখবে তোমাদের 142 পেজের নিচের দিকে রয়েছে, এখান থেকে একটা শর্ট প্রশ্ন টেস্ট পেপারে রয়েছে। যেমন কোন একটা পদার্থের নাম বলবে, সেখানে বলবে যে এর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত, তার অর্থ কি। যেরকম এখানে প্রশ্ন রয়েছে কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8.5 বলতে কি বোঝো, তার মানে কি কোন ধারকের মাধ্যম বায়ুর পরিবর্তে যদি কাঁচকে ব্যবহার করা হয় তখন সেই ধারকের ধারকত্ব 8.5 গুণ বৃদ্ধি পাবে। কারো যদি 80 হয় তো 80 গুণ বৃদ্ধি পাবে, কারো 30 হলে 30 গুণ বৃদ্ধি পাবে। জাস্ট এইটুকু বলার জন্য 1 মার্কস। তো বইতে লেখাও রয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। আর সবসময় বৃদ্ধি পাবে, হ্রাসের কোনো প্রশ্ন নেই। হ্রাস কখন হবে, বরং দেখা গেল কাঁচ ছিল এবারে বায়ু হলো, তখন হ্রাস পাবে বরং। এইবারে একটা শর্ট প্রশ্ন আরেকটাও রয়েছে যে কোন পরাবৈদ্যুতিক পদার্থ রয়েছে, তার যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সেটা উষ্ণতার উপরে কি নির্ভর করে। তোমরা মনে রাখবে উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতা বাড়লে কিন্তু সেটা হ্রাস পায়। তো এটা জাস্ট ফর নলেজ, এটা মাথায় রাখতে পারো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এই বছর অনেক টেস্ট পেপারে রয়েছে, যে পরিবাহী কিংবা কোনো ধাতব পদার্থের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত। মানে দেখো একটা ধাতব পদার্থ, তার মানে সেটা পরাবৈদ্যুত নয়, তার কাছে মুক্ত ইলেকট্রন যথেষ্ট পরিমাণে রয়েছে। তো তার ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে না, তার ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের যে মান সেটা কিন্তু ইনফিনিটি হবে। ওই জন্য দেখবে এখানে লেখা হয়েছে মান কিন্তু অসীম। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ হচ্ছে এখান থেকে আমরা এপসিলন বা এপসিলন 0 কিংবা সি বাই সি 0 যাই বলি না কেন, কারণ হচ্ছে যেহেতু সে ধাতব ওই জন্য কিন্তু পারমিটিভিটি তার সবসময় মানে ইনফিনিটি ধরি, সেই জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু আমরা ইনফিনিটি কিন্তু ধরবো। এই জন্য মনে রাখবে পরিবাহী পদার্থের ক্ষেত্রে ডাইরেক্টলি কনস্ট্যান্ট কিংবা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কিন্তু ইনফিনিটি কিংবা অসীম। এখানে পরিচয় সংক্রান্ত প্রশ্ন রয়েছে 143 পেজে, সেটা তোমরা দেখবে, নিজের একটু প্র্যাকটিস হবে। সেরকম প্রশ্ন পরীক্ষাতে না এলেও কনসেপ্টের জন্য 141 এবং 42 পেজ খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে হয়তো সম্ভাবনা একটু কম, পরীক্ষাতে ওই 1 নম্বরের প্রশ্নগুলো হতে পারে, এখান থেকে দু একটা হয়েছেও বিগত বছরগুলোতে। নেক্সট দুটো ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সেখান থেকে মিশ্র পরাবিদ্যুৎ এবং তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব, এই তিনটে প্রমাণ আমরা নেক্সট দুটো ভিডিও মিলিয়ে আলোচনা করব। সেটা খুবই ইম্পর্টেন্ট এইচএস পরীক্ষার ক্ষেত্রে, সেখান থেকে থিওরি নিউমেরিক্যাল দুটোই হয়। তো সেটা নেক্সট ভিডিওতে করব। এই ভিডিওতে এই অবধি, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে ওই আলোচনাগুলো নিয়ে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, আর লিখে লিখে প্র্যাকটিস করে পড়বে। যেরকম বইতে লেখা রয়েছে সেরকম লিখবে, শুধু ম্যাথমেটিক্যাল পার্ট করবে না। আমি সেগুলো বলি তোমাদের বোঝানোর উদ্দেশ্যে, কারণ সেগুলোতে প্রবলেম হয়। আর বই পড়বে, নোটে চোখ করে না গিয়ে বই সবসময় পড়বে। বই পড়লেই নলেজ বাড়ে, আর যতবার পড়বে তত বেশি কিন্তু বুঝবে। তো এইখানে আলোচনা শেষ করছি, আবার দেখা হবে। টিল দেন, বাই।